You are watching Magic Box Entertainment. বরফের মতো ঠান্ডা বাতাস, শরীরে জড়ানো শাল এবং সোয়েটার ভেদ করে সূঁচের মতো বিঁধছে। রাত্রির নিস্তব্ধ অন্ধকারে নিজেকে যেন বধির মনে হচ্ছে এখানে। এতক্ষণ যে একটানা ঝিঁঝির ডাক কানে আসছিল, তা যেন হঠাৎ করেই থমকে গেছে। সাবধানে সব দিকে নজর ঘোরাতে ঘোরাতে ধীর গতিতে এগিয়ে চলেছি আমি। কিছুক্ষণ ধরেই মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে। কয়েকবার থমকে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। মনের ভুল, এ কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ঠিকই, তবু আমার অনুভূতি আমায় যেন বলতে লাগলো, ভুল নয়, সত্যি কেউ হেঁটে আসছে আমার পিছনে পিছনে। তীব্র ভয় আমার চেতনাকে ক্রমাগত গ্রাস করছে। অতিলৌকিক কিছুর আশঙ্কায় আমার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। এই বুঝি ঘটবে কোনো দারুণ অঘটন। একটা পেঁচা কাছেই কোথাও বিকট স্বরে ডেকে উঠল। গ্রাম্য শ্মশানের টিনের ছাউনি দেওয়া জায়গাটার পাশে পাতাহীন মরা গাছটা অন্ধকারে যেন প্রেতাত্মার ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তার ওপাশে আকাশের বুকে চাঁদটা যেন নিষ্পলক দৃষ্টিতে আমার করুণ অবস্থা নির্লিপ্তভাবে তাকিয়ে দেখছে। আমার শিরদাঁড়া বরাবর বয়ে চলেছে বরফ শীতল এক স্রোত। এমন সময় হঠাৎ কিছুতে একটা হোঁচট খেলাম। বস্তুটা শক্ত নয় খুব একটা। কি ওটা দেখার জন্য তাকালাম পায়ের দিকে। চাঁদের আবছা আলোয় পায়ের কাছে থাকা জিনিসটাকে দেখে ভয়ে পাথর হয়ে গেলাম। আমার পায়ের কাছে পড়ে আছে একটা মুন্ডুহীন গলা কাটা লাশ। গলার ক্ষতস্থান থেকে এখনো গল গল করে রক্ত বেরোচ্ছে। অন্ধকারে মনে হলো শরীরটা যেন এখনো সামান্য নড়াচড়া করছে। আমার চোখ জোড়া বিস্ময় এবং আতঙ্কের অভিঘাতে বিস্ফারিত হয়ে গেছে। ঠিক এমন সময় একটা কালো ছায়া যেন ঝড়ের গতিতে এগিয়ে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাপসা হয়ে এলো আমার চোখের দৃষ্টি। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৪৩তম গল্প শ্মশান ঘাটের স্কন্দ কাটা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়
ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। আপনারা শুনছেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৪৩তম গল্প শ্মশান ঘাটের স্কন্দ কাটা। সময়টা ছিল এইরকম শীতকাল। জবুথবু ঠান্ডায় আমরা এসে উপস্থিত হয়েছিলাম হরিদার চায়ের দোকানে। আমি যখন এখানে এসে পৌঁছাই তখনও সন্ধ্যা হয়নি। গোধূলির ছায়াময় পরিবেশ তখন অন্ধকারকে স্বাগত জানাচ্ছে। সকালে যেমনটা কথা হয়েছিল সেই অনুযায়ী পল্লবেরও আসার কথা ছিল, কিন্তু ও আমি বাড়ি থেকে বেরোনোর সময় ফোন করে জানিয়েছে ওর বাড়িতে কোনো আত্মীয় এসেছে, তাই আজ আর আসতে পারবে না। আজ উলট পুরাণ হয়েছে। সাধারণত বেশিরভাগ দিন পল্লব আসে, বুবাই অনুপস্থিত থাকে, কিন্তু আজ সম্পূর্ণ উল্টো। আজ বুবাই এসেছে, পল্লব অনুপস্থিত। আমি পৌঁছানোর পর সবেমাত্র যখন এক ভাঁড় চা হরিদার কাছ থেকে নিয়ে চুমুক দিয়েছি, ঠিক তখনই আবছা আলোয় দেখলাম বুবাই এগিয়ে আসছে। আরে আয় আয় আয়, আমি তো ভেবেছিলাম তুই আজও ডুব মারবি। পল্লব ফোন করেছিল, বলল ওর বাড়িতে কারা নাকি এসেছে, সেই জন্য আসতে পারবে না। বস বস হরিদা, আরেকটা চা দাও। হ্যাঁ, আরে আমিও তো প্রতিদিনই আসতে চাই, কিন্তু নানা রকম কাজে এমনভাবে জড়িয়ে গেছি না। নানা রকম কাজ নয়, বল একটাই কাজ। মানে তোর ওই প্রেমিকার সঙ্গে দেখা করা। একটু আমতা আমতা করে বুবাই বলল, না না, ওটা তার মধ্যে একটা, কিন্তু শুধুমাত্র ওই জন্যও না। যাকগে, আজ যখন এসেছি বিষ্ণুদার কাছে একটা জম্পেশ গল্প শুনতে হবে। আরে বাবা, সেটা কোনো কঠিন কাজ? একবার যদি কথায় কথায় বিষ্ণুদার মধ্যে ওই গল্প বলার মেজাজটা তৈরি করে দিতে পারিস, তাহলেই একেবারে কেল্লা ফতে। তা গুরু আসবে কখন? খুব বেশি দেরি তো করে না, তুইও জানিস। আশা করি এক্ষুনি চলে আসবে। কোনো চিন্তা নেই, প্রসঙ্গ আমি একটা আজকে ভেবেই এসেছি। সুযোগ বুঝে তুললেই আশা করছি কাজ হয়ে যাবে। কথা বলতে বলতে সন্ধ্যার অন্ধকার ততক্ষণে গাঢ় হয়েছে। দোকানের আলোর আভার বাইরে আর কিছুই দেখা যাচ্ছে না। সেই গাঢ় অন্ধকারের মাঝে ঠিক এই সময় একটা চলমান আলোকবিন্দু নজরে পড়ল। কয়েক মুহূর্ত ওদিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার ভেদ করে দোকানের কাছে এগিয়ে এলো আমাদের গুরুদেব, মানে বিষ্ণুদা। কিরে, তালপাতার সেপাই আজ আসেনি? না, ওর বাড়িতে আজকে আত্মীয়রা এসেছে বলল। ও, তোরা চা খেয়েছিস? হ্যাঁ, এই মাত্রই খেলাম। হরিদা, বিষ্ণুদাকে একটা চা দাও। বিষ্ণুদা দোকানের বেঞ্চিতে বসল। পরমুহূর্তেই হরিদা মাটির ভাঁড়ে চা এগিয়ে দিল বিষ্ণুদার সামনে। হাতের সিগারেটটা ততক্ষণে ফুরিয়ে এসেছে। সেটাকে দোকানের নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে ফেলে ভাঁড়টা হাতে তুলে নিয়ে পরম তৃপ্তিতে একটা চুমুক দিল বিষ্ণুদা। শীতের সন্ধ্যা, ততক্ষণে কুয়াশা জমতে শুরু করেছে। মৃদু ঝিঝির ডাক এক নাগাড়ে কানে আসছে। ঠিক এই সময় বুবাই বলল, আচ্ছা বিষ্ণুদা, শ্মশানে কি সত্যি ভূত থাকে? না মানে আমি তো অনেকবারই শ্মশানে গেছি, আমার কখনো ওই ভূতুরে কিছু মনে হয়নি, বরং বরং একটা শান্তির অনুভূতি হয়। ভুল কিছু বলিসনি। মৃত্যুই তো মানুষের অনন্ত শান্তির ঠিকানা। আর জীবন মানে হাজার সমস্যা পার করে এগিয়ে যাওয়া সেই শান্তির ঠিকানায়। তবে ভূত মানেই যে গড়পড়তা গল্পের মতো অদ্ভুত সব কাণ্ড কারখানা হবে এমন কোনো মানে নেই। আমার এতদিনের অভিজ্ঞতা এবং আত্ম উপলব্ধি থেকে বুঝতে পারি সব কিছুরই স্থান, কাল, পাত্র, সর্বোপরি কারণ থাকে। এ পৃথিবীতে যা কিছু ঘটে কোনো কিছুই নিরর্থক নয়। আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে হয়তো সব কিছুর যুক্তি আমরা খুঁজে পাই না, আর যা কিছু আমাদের বোধগম্য হয় না তাকেই অলৌকিক বলে দাগিয়ে দিই। তার মানে কি শ্মশানে ভূত থাকে না? না, সে কথা বলছি না। আমার জীবনেই বেশ কয়েকবার বিভিন্ন শ্মশানে অদ্ভুত সব ভৌতিক অভিজ্ঞতা হয়েছে।
শুধু শ্মশান কেন, আমাদের আশেপাশেই অসংখ্য প্রেতাত্মা সব সময় উপস্থিত রয়েছে, কিন্তু অকারণে তাদের আমরা অনুভব করতে পারি না। বিষয়টা অনেকটা প্যারালাল ইউনিভার্সের মতো, যেন এই পৃথিবীর বুকেই আরও একটা পৃথিবী। সাধারণভাবে দুই জগতের মাঝে কোনো যোগাযোগ হয় না, কিন্তু কখনো কখনো সমদূরত্বে এগিয়ে চলা দুটো সরল রেখা নিয়ম ভেঙে একে অন্যের সঙ্গে সংযুক্ত হয়, আর তখনই জীবন্ত অবস্থায় প্রাণী পৌঁছে যায় প্রেতাত্মাদের জগতে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা বোঝাতে গেলে একটা ঘটনার কথা বলতে হবে। কথা বলতে বলতে ততক্ষণে চায়ের ভাঁড়টা ফাঁকা হয়েছে। সেটাকে বাঁশের খুঁটির গোড়ায় থাকা ভাঙা বালতিতে ছুঁড়ে ফেলে বিষ্টুদা বলতে শুরু করল। বেশ কিছু বছর আগে, তখন আমি কর্মসূত্রে পুকুরিয়া নামক একটি গ্রামে ছিলাম। সময়টা শীতকাল। আমার বাস করার জায়গা এবং কর্মস্থল আহামরি দূরে নয়, হাঁটা পথে মিনিট 20 লাগে। কাজের বিষয়ে বিশেষ বলার প্রয়োজন নেই। সোম থেকে শনি সকাল 10টায় সেখানে পৌঁছাতাম, 4টে বাজলেই ফিরে আসতাম আমার অস্থায়ী বাসস্থানে। যথারীতি আমার স্বভাব অনুযায়ী আশেপাশের লোকজনের সঙ্গে কথাবার্তা বলতাম, ফলে বেশ সখ্যতা তৈরি হয়েছিল তাদের সঙ্গে। প্রথম 2 সপ্তাহ রবিবার দিনটা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। তৃতীয় সপ্তাহে সকালের দিকে গ্রামের বাজারের দিকে যাই। কিছু বাজার করার প্রয়োজন নেই, কারণ খাওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ এখানেই একজন রান্না করে সকাল বিকেল আমায় পৌঁছে দিয়ে যায়। বাজারে গেছিলাম শুধুমাত্র জায়গাটা ভালো করে চেনার জন্য। আর তোরা তো জানিস, এমন গ্রাম্য বাজারের পরিবেশ আমার খুব ভালো লাগে। পুরো বাজার ঘুরে ওখানেই একটা চায়ের দোকানে বসলাম। সেই দোকানেই মুড়ি ঘুগনি, ডিম সিদ্ধ, চপ ইত্যাদি পাওয়া যায়। সকালের জল খাবার ওখানেই সেরে ফেললাম। তারপর লোকজনের সঙ্গে বিভিন্ন গল্প গুজব করে যখন বাড়িতে ফিরছি, তখন 11:30 কি 12টা বাজে। বাড়িতে ঢোকার কিছুটা আগে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হলো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে আমার বেশ আলাপ হয়েছে। আমাকে ফিরতে দেখে ভদ্রলোক বললেন, কোথায় গেছিলেন? ওই একটু বাজারের দিকে ঘুরে এলাম। কিছু খাওয়ার ইচ্ছে হলে আমায় বলতে পারেন। নিজের বউ বলে বলছি না মশাই, আপনার বৌদি রান্নাটা একেবারে খারাপ করে না। না না, খাওয়ার কোনো সমস্যা আমার নেই। গেছিলাম যে এসে থেকে তো গ্রামটা ভালো করে ঘুরে দেখিনি, তাই একটু ঘুরে ফিরে সবটা দেখে এলাম। ও, তা মন্দ না। তবে কি জানেন, একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনাকে বলা হয়নি, তাই না? কি কথা বলুন তো। দেখুন, আমাদের গ্রাম এমনিতে সব দিক থেকেই ভালো, তবে এই দুনিয়ায় খুঁত ছাড়া তো কিছু হয় না। মানে? হ্যাঁ, আপনাকে সতর্ক করে দেওয়া আমার কর্তব্য। সেই জন্যই বলছি, ওই যে সামনে শ্মশানটা আছে না, ওই জায়গাটা সন্ধ্যার পর একটু এড়িয়ে চলবেন। জায়গাটা ভালো না। মানে চোর ডাকাত? আরে ধুর মশাই, চোর ডাকাত হলে এতদিনে গ্রামের লোকেরা পিটিয়ে মেরে ফেলতো। ওখানে এমন কিছু আছে যাদের পাকড়াও করা মানুষের কম্য নয়। যাকে যেটা বললাম একটু মাথায় রাখবেন। আপনি শহুরে মানুষ, বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমরা গ্রামের সবাই বিশ্বাস করি এবং মানি যে ওখানে ভূত প্রেত বা ওই ধরনের কিছু একটা আছে। আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের কথা প্রকাশ করলাম না। ভদ্রলোককে সম্মতি জানিয়ে হাসি মুখে আলাপ শেষ করে নিজের বাসস্থানের দিকে
এগিয়ে চললাম। কিন্তু আমার নাম বিষ্ণুপদ চ্যাটার্জি। ভূতের গন্ধ পেলে আমায় আটকে রাখা এক প্রকার অসম্ভব। তবু শতপ্রণোদিতভাবে কিছুই করার ইচ্ছা ছিল না। যাই হোক, ফিরে এসে স্নান খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়লাম। কাজের চাপ না থাকলেও সপ্তাহের অন্য দিনগুলোয় নিয়ম মেনে আমাকে যাতায়াত করতে হয় কর্মস্থলে। ইচ্ছা থাকলেও উপায় থাকে না দুপুরবেলায় বিছানায় শুয়ে গড়াগড়ি খাওয়ার। অতএব এই একটা দিন নিজেকে বঞ্চিত করতে চাই না। পরদিন সকাল থেকে আবার নিয়ম মতো কাজ চলতে লাগল। পরের রবিবার সকালের দিকে বেরোতে পারলাম না। ব্যক্তিগত কিছু কাজ ছিল, তা নিয়েই সারা সকাল ব্যস্ত ছিলাম। তাছাড়া মনে আর একটা খেয়াল জুটেছিল। কিছুটা দূরেই এক জায়গায় থিয়েটার হচ্ছে। পরিকল্পনা করেছিলাম থিয়েটার দেখতে যাব। বিকেলে সেই যখন বেরোব, সকালে বেরিয়ে আর কাজ নেই। যথারীতি দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিলাম। তারপর উঠে চোখ মুখ ধুয়ে পোশাক আশাক পরে নিয়ে যখন বেরোলাম তখন বিকেল 4টে। আজ অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা একটু বেশি। সকাল থেকেই উত্তরে হাওয়া হু হু করে বইছিল। গায়ে একটা উলের সোয়েটার, তার উপরে শাল জড়িয়ে নিয়েছি। দক্ষিণবঙ্গের ঠান্ডাকে কাবু করার জন্য যথেষ্ট। একটি ক্লাবের পক্ষ থেকে নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। 5টা থেকে শুরু করে 1 ঘন্টার 3টে নাটক। জেলা এবং কলকাতা থেকে দলগুলো এসেছে। সবকটার উপস্থাপনা যে খুব ভালো লাগলো এমনটা নয়, তবে অনেক দিন পর থিয়েটার দেখে বেশ আনন্দ উপভোগ করলাম। 8:30 নাগাদ ওখান থেকে ফিরতি পথে রওনা হলাম। নাট্যদলের লোকজনের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। ওখান থেকে ফেরার 2টো পথ আছে। একটা একটু ঘুরে যেতে হয়, আরেকটা ধরে গেলে দূরত্ব সামান্য কম। আমার একদম খেয়াল ছিল না গত রবিবার আমার সেই প্রতিবেশীর বলা কথাগুলো। শ্মশানটা পড়ে যে রাস্তা ধরে গেলে দূরত্ব কম, সেই রাস্তায়। শুধুমাত্র সময় কম লাগবে সেই ভাবনায় ওই পথ ধরেই রওনা হলাম। এতক্ষণ আশেপাশে লোকজন ছিল, তাই ঠান্ডা সেভাবে অনুভব করিনি। ওখান থেকে বেরিয়ে যখন জনমানবহীন পথ ধরে হাঁটছি, তখন টের পেলাম গ্রামের দিকে রাতের ঠান্ডা কতটা প্রবল। সেই সময়েও আমার মাথায় আসেনি শ্মশান ঘাটের কথা। আরও কিছুটা চলে আসার পর পথের একটা বাঁকে পৌঁছে একটা বটগাছ চোখে পড়তে হঠাৎ সেই ভদ্রলোকের কথা মনে পড়ল। এই পথে আমি দিনের বেলায় প্রতিদিনই যাতায়াত করি। এই পথ ধরেই আমায় কর্মস্থলে পৌঁছাতে হয়। অতএব জায়গাটা আমার চেনা, কিন্তু কখনোই রাতের অন্ধকারে এদিকে আসিনি। যতক্ষণ প্রতিবেশী ভদ্রলোকের বলা কথাগুলো মনে পড়েনি, ততক্ষণ পর্যন্ত কোনো রকম অস্বস্তি মনে ছিল না। কিন্তু একবার সে কথা মনে আসার পর অদ্ভুত এক অনুভূতি হলো শরীর মনে। আবার পিছনে ফিরে অন্য পথ ধরে ফিরতে গেলে অকারণে অনেকটা সময় ব্যয় হবে। তাই একরকম বাধ্য হয়েই এগিয়ে চললাম।
হাঁটতে হাঁটতে এক সময় এসে পৌঁছালাম সেই শ্মশান ঘাটের লাগোয়া রাস্তায়। ভিড় থেকে বের হওয়ার পর টের পেয়েছিলাম গ্রাম্য শীতলতার তীব্রতা। শ্মশানের পাশে এসে সেই শীতলতা যেন অসহনীয় হয়ে উঠল। এতক্ষণ পর্যন্ত বাতাসে কোনো গতি ছিল না, কিন্তু অদ্ভুতভাবে এখানে যেন শীতল বাতাস এলোমেলো হয়ে বয়ে চলেছে। বরফের মতো ঠান্ডা বাতাস শরীরে জড়ানো শাল এবং সোয়েটার ভেদ করে সূঁচের মতো বিঁধছে। রাত্রির নিস্তব্ধ অন্ধকারে নিজেকে যেন বধির মনে হচ্ছে এখানে। এতক্ষণ যে একটানা ঝিঁঝির ডাক কানে আসছিল, তা যেন হঠাৎ করেই থমকে গেছে। সাবধানে সব দিকে নজর ঘোরাতে ঘোরাতে ধীর গতিতে এগিয়ে চলেছি আমি। কিছুক্ষণ ধরেই মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে। কয়েকবার থমকে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু নিকষ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। মনের ভুল এ কথা বলে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ঠিকই, তবু আমার অনুভূতি আমায় যেন বলতে লাগলো, ভুল নয়, সত্যি কেউ হেঁটে আসছে আমার পিছনে পিছনে। তীব্র ভয় আমার চেতনাকে ক্রমাগত গ্রাস করছে। অতিলৌকিক কিছুর আশঙ্কায় আমার ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। এই বুঝি ঘটবে কোনো দারুণ অঘটন। একটা পেঁচা কাছেই কোথাও বিকট স্বরে ডেকে উঠল। গ্রাম্য শ্মশানের টিনের ছাউনি দেওয়া জায়গাটার পাশে পাতাহীন মরা গাছটা অন্ধকারে যেন প্রেতাত্মার ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তার ওপাশে আকাশের বুকে চাঁদটা যেন নিষ্পলক দৃষ্টিতে আমার করুণ অবস্থা নির্লিপ্তভাবে তাকিয়ে দেখছে। আমার শিরদাঁড়া বরাবর বয়ে চলেছে বরফ শীতল এক স্রোত। এমন সময় হঠাৎ কিছুতে একটা হোঁচট খেলাম। বস্তুটা শক্ত নয় খুব একটা। কি ওটা দেখার জন্য তাকালাম পায়ের দিকে। চাঁদের আবছা আলোয় পায়ের কাছে থাকা জিনিসটাকে দেখে ভয়ে পাথর হয়ে গেলাম। আমার পায়ের কাছে পড়ে আছে একটা মুন্ডুহীন গলা কাটা লাশ। গলার ক্ষতস্থান থেকে এখনো গল গল করে রক্ত বেরোচ্ছে। অন্ধকারে মনে হলো শরীরটা যেন এখনো সামান্য নড়াচড়া করছে। আমার চোখ জোড়া বিস্ময় এবং আতঙ্কের অভিঘাতে বিস্ফারিত হয়ে গেছে। ঠিক এমন সময় একটা কালো ছায়া যেন ঝড়ের গতিতে এগিয়ে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ঝাপসা হয়ে এলো আমার চোখের দৃষ্টি। কপালের এক পাশে
এক ফোঁটা শীতল জলের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে অনুভব করলাম আমি সেই শ্মশানের ধারে পড়ে আছি। সম্ভবত গাছের পাতায় শিশির জমে আমার কপালের উপরে ঝরে পড়েছিল। চারদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই গলা কাটা লাশটাকে আর দেখতে পেলাম না। তারপর আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে হন্তদন্ত হয়ে উঠে একরকম ছুটতে শুরু করলাম ফিরতি পথে। শ্মশানের সীমানা পেরিয়ে বেশ কিছুটা আসার পর একটু থেমে কয়েকবার বুক ভরে শ্বাস নিয়ে স্বাভাবিক গতিতে হাঁটতে লাগলাম। সেদিন সন্ধ্যায় শ্মশানের ধারে আমি কি দেখেছিলাম, কেন দেখেছিলাম, তার সবটাই আমার কাছে বড় অস্পষ্ট হয়ে রইল। তবে এই কথা আমি কাউকেই জানালাম না। লোকজন জানতে পারলে তা নিয়ে হাজার রকম কথা বলবে, অকারণে গুজব ছড়াবে, আমাকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করবে। কিন্তু তার আগে আমায় জানতে হবে আসল রহস্যটা কি। মনে একরকম জেদ চেপে গেল। পরদিন থেকে আবার কাজ শুরু হলো। কাজের দিনে এসব নিয়ে নাড়াচাড়া করা সম্ভব নয়। কি থেকে কি হবে তা তো বলা যায় না। তাই আমিও অপেক্ষা করতে লাগলাম। গোটা সপ্তাহ কাজ করতে করতে আর শ্মশানের সেই অলৌকিক ঘটনার কথা ভাবতে ভাবতে কেটে গেল। ইতিমধ্যে মনে মনে একরকম সিদ্ধান্ত নিয়েছি, শনিবার সন্ধ্যার পরে আমি ওখানে যাব। পরদিন রবিবার, কাজ বন্ধ। অতএব সেই অনুযায়ী শনিবার কাজ থেকে ফিরে সামান্য খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ বসে জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। গত রবিবার থিয়েটার দেখতে যাবার সময় টর্চটা সঙ্গে নিয়ে যেতে ভুলে গেছিলাম। আজ হাতে করে আমার টর্চখানা নিয়েছি। তখন ৮টা প্রায় বাজে। আমি বাড়ি থেকে যখন বেরোচ্ছি সেই সময় কিছুটা দূরে একটা গাছের গোড়ায় মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারলাম না কি। তাছাড়া গ্রামের সব মানুষকে তো আমি চিনি না। অকারণ কৌতূহল না দেখিয়ে তাই এগিয়ে চললাম। ঠান্ডা যেন আজ আরো বেশি। সেই সঙ্গে মৃদু কুয়াশার আস্তরণ গ্রাম্য গাছপালার ফাঁকে ফাঁকে ভেসে রয়েছে। আকাশে অর্ধেক চাঁদ স্থির হয়ে রয়েছে। সাধারণত গ্রামের দিকে একটু তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে গ্রাম শুদ্ধ মানুষ নিদ্রাচ্ছন্ন হয়ে পড়বে। রাস্তাঘাটে কোথাও কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। কিছু পথকুকুর দিনের বেলায় আমি দেখেছি। শীতের রাতে তারাও উষ্ণ আশ্রয়ে আত্মগোপন করে আছে। যে পথ ধরে শ্মশান ঘাটের দিকে যাওয়া যায় সেদিকে রাস্তার আশেপাশে বাড়িঘর একেবারেই নেই। এমনকি অন্যান্য জায়গায় যেমন বিস্তীর্ণ চাষের জমি রয়েছে, এদিকটা তেমনটাও নয়। শ্মশানটুকু বাদ দিয়ে বড় বড় গাছগাছালিতে পথটা সম্পূর্ণ ঢাকা। টর্চটা হাতে রয়েছে ঠিকই, তবে সেটা না জ্বালিয়েই চাঁদের মৃদু আলোয় পথ চলছি।
মৃদু একঘেয়ে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। সমগ্র গ্রাম যেন প্রাণহীন, নিস্তব্ধ। শ্মশানের দিকে যত এগিয়ে চলেছি, সেই সঙ্গে তাল মিলিয়ে মনের মাঝে যেন ভয়ের ভার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একসময় শ্মশানের সীমানায় এসে পৌঁছালাম। রাতের অন্ধকারের মাঝে টিনের ছাউনি দেওয়া জায়গাটা চাঁদের আলোয় যেন কালো কাগজে সাদা রং দিয়ে আঁকা ছবির মতো মনে হচ্ছে। পাতাবিহীন মরা গাছটা আজও একইভাবে দাঁড়িয়ে আছে। আমার মন গতদিনের মতো আবার ভয়ানক কিছুর আশঙ্কায় সতর্ক হয়ে উঠল। আশেপাশে গাছপালার মাঝে জঙ্গলের বুকে জোনাকির দল ছন্দহীনভাবে জ্বলছে নিভছে। মনে সাহস সঞ্চয় করে ঢুকে পড়লাম শ্মশানের ভিতরে। এগিয়ে চললাম টিনের ছাউনি দেওয়া জায়গাটার কাছে। ছাউনিটা অনেকখানি উঁচু, তার নিচে কংক্রিটের তৈরি মরা পোড়ানোর জায়গা। সেখানে এখনো কিছু পোড়া কাঠের টুকরো, ছাই ইত্যাদি পড়ে রয়েছে। উল্টো দিকে একটা ঘাট, ওপাশ দিয়ে বয়ে গেছে একটা চওড়া খাল। এই খালে জোয়ার ভাটা হয়। আমি যখন ছাউনির তলায় দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার কানে এলো মৃদু কান্নার শব্দ, যেন কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে এক নাগাড়ে কেঁদে চলেছে। বোঝার চেষ্টা করলাম কোন দিক থেকে আসছে শব্দটা। সহজেই বুঝতে পারলাম শব্দটা আসছে খালের ধারে ওই ঘাট থেকে। যেন কেউ জলের কাছাকাছি ঘাটে বসে ওভাবে কেঁদে চলেছে। এখান থেকে সবটা দেখা যাচ্ছে না। একটু উসখুস করে দ্বিধাগ্রস্ত পদক্ষেপে এগিয়ে গেলাম ঘাটের দিকে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম একজন মহিলা জলের একদম কাছে বসে জলে পা ডুবিয়ে স্থির হয়ে আছে। শুধু কানে ভেসে আসছে তার একঘেয়ে কান্নার শব্দ। মোটেই স্বাভাবিক ঘটনা নয়। এমন গ্রামে এই সময় এই জায়গায় কোনো মহিলার থাকার কথা নয়। আমি কাছাকাছি এগিয়ে গিয়ে ডাকলাম, শুনছেন? এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? প্রশ্ন করার পর কয়েক মুহূর্ত অপেক্ষা করলাম, কিন্তু কোনো উত্তর এলো না। শুধুমাত্র সেই একঘেয়ে কান্নার শব্দ হঠাৎ থমকে গেল। আমি আবার বললাম, আপনি কে? এ কথার কোনো উত্তর পেলাম না। তবে ভদ্র মহিলার ঘোমটা দেওয়া মাথাটা পাথুরে স্থিরতা ভঙ্গ করে ধীরে ধীরে আমার দিকে ঘুরল। চাঁদের আবছা আলোয় আমার চোখে পড়ল তার মুখাবয়ব। সে মুখাবয়ব দেখার সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরটা যেন ধড়াস করে উঠল।
দেখলাম ওটা একজন মহিলার মুখাবয়ব ঠিকই, তবে তা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে, রক্ত শূন্য, সাদাটে ভাব স্পষ্ট। তার চোখে কোনো মনি নেই, ঠোঁট দুখানা যেন রক্তে ভেজা, টকটকে লাল। এমন রূপ দেখে আমার গলা যেন শুকিয়ে এলো। একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলায় কোনো শব্দ উৎপন্ন হলো না। আমি নিশ্চিত ওই মূর্তি কোনো জীবন্ত মানুষ নয়, সাক্ষাৎ অশরীরী। হুটোপাটি করে ঘাট বেয়ে পিছিয়ে আসতে গিয়ে একবার পড়ে গেলাম। তারপর কোনো মতে নিজেকে সামলে উঠে কয়েক লাফে এসে দাঁড়ালাম সেই টিনের ছাউনির তলায়। আত্মরক্ষার তাগিদে তখন আমি আত্মমগ্ন হয়ে পড়েছিলাম। লাফিয়ে এসেছি তাই একটু ঝুঁকে হাত দুখানা হাঁটুতে ঠেকিয়ে দম সামলালাম। এই সময় দূরে কোথায় জঙ্গলে যেন একটা পেঁচা ডেকে উঠল। রাত্রির অন্ধকারে সেই ভয়ঙ্কর ডাক আমার কানে স্বাভাবিকের তুলনায় কয়েকশো গুণ বেশি অলৌকিক মনে হলো। তখন আমি জানি না অন্য বিপদ আমার জন্য অপেক্ষা করছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে মাথা তুলে সামনে তাকালাম। তাকাতেই চোখে পড়ল আমার থেকে হাত 4-5 দূরে একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের উপরে মাথাখানা নেই। মনে পড়ল সেদিন দেখা সেই গলা কাটা লাশটির কথা। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই বিভৎস স্কন্দ কাটা অবয়ব। গলার ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ঘাটের দিক থেকে কানে এলো নারী কণ্ঠের এক বিভৎস অট্টহাসি। আমার সামনে সেই মুন্ডুহীন অলৌকিক অবয়ব, পিছনে সেই ভৌতিক নারী মূর্তি। পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমার সামনেই কংক্রিটে বাঁধানো সেই মরা পোড়ানোর জায়গা। রাতের গভীরতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের কুয়াশার আস্তরণ আরো গাঢ় হয়েছে। এবার আমার দৃষ্টি গেল আশেপাশের সেই কুয়াশার দিকে। কুয়াশার আস্তরণের মাঝে একে একে স্পষ্ট হয়ে উঠতে লাগল অগণিত বায়বীয় অবয়ব। ওরা কি চায়? আমার প্রাণনাশ করে নিজেদের দলে সামিল করাই কি ওদের উদ্দেশ্য? এমন সময় সেই মুন্ডুহীন অবয়ব আমার দিকে এক পা এগিয়ে এলো। আমিও এক পা পিছিয়ে সমদূরত্ব বজায় রাখলাম। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার চোখের সামনে যেন শ্মশানের সব প্রেতাত্মা জেগে উঠেছে। মাংসাশী প্রাণী শিকারের দিকে যেমন নিষ্পলক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, কুয়াশার আড়ালে দাঁড়িয়ে থাকা বায়বীয় মূর্তির দল যেন ঠিক সেভাবেই আমার দিকে তাকিয়ে আছে।
আর ওই মুন্ডুহীন অবয়ব, যার চোখ নেই, মাথা নেই, সেও যেন অদৃশ্য দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। ক্রমাগত সবাই মিলে এগিয়ে আসছে আমার দিকে। আমার মৃত্যু রচনা করাই ওদের একমাত্র উদ্দেশ্য। জীবিত মানুষের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু বায়বীয় প্রেতাত্মার দল অপরাজেয়। তা জেনেও প্রাণ ভয়ে আমি দৌড়াতে লাগলাম। শ্মশানের সীমানা খুব বেশি দূরে নয়, অথচ দৌড়াতে দৌড়াতে মনে হলো তা যেন বহু দূরে। জেগে ওঠা প্রেতাত্মার দল তখন দুর্বার গতিতে আমার দিকে ধেয়ে আসছে। তাদের তীব্র গতিতে শ্মশানের বাতাস যেন প্রবল ঝড়ের মতো বয়ে চলেছে। কিন্তু কোথায় সেই সীমানা? আমার চারপাশে সাদাটে কুয়াশার মাঝে অসংখ্য বায়বীয় মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। সেই বায়বীয় মূর্তিগুলো এবার ধীরে ধীরে রক্ত মাংসহীন কঙ্কালে পরিণত হতে লাগল। করটিতে থাকা চোখের গহ্বর দুটো তাদের যেন আগুনের ভাটার মতো জ্বলছে। ওই চোখে যেন আমি দেখতে পাচ্ছি নিজের জ্বলন্ত চিতা। আমি প্রাণপণে ছুটছি। হঠাৎ মনে হলো আমার পা জোড়া দুখানা হাত এসে জাপটে ধরেছে। সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালাম আমি। জ্ঞান যখন ফিরল, তখন দেখলাম আমি নিজের বাড়ির বিছানায় শুয়ে আছি। আমার বিছানার পাশে কাঠের টুলে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই প্রতিবেশী ভদ্রলোক। আস্তে আস্তে, উঠতে হবে না, আর একটু বিশ্রাম নিন। কি ঘটেছে সবটাই আমার কাছে সেই মুহূর্তে অস্পষ্ট। সেদিন রবিবার, তাই কর্মস্থলে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। কিছু পরে যখন সুস্থ বোধ করলাম, তখন উঠে স্নান সেরে সামান্য খাওয়া দাওয়া করলাম। ভদ্রলোকই নিজের স্ত্রীকে আমার জন্য রান্না করতে বলেছিলেন। শারীরিকভাবে সুস্থ হওয়ার পর ভদ্রলোককে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। আমার কথা শোনার পর ভদ্রলোক বললেন, এই জন্যই আপনাকে বারণ করেছিলাম মশাই রাতে ওখানে যেতে। আমি তো জানতাম না আপনার এসব বিষয়ে এত উৎসাহ। প্রাণে বেঁচে গেছেন, এটাই আপনার সৌভাগ্য। আপনি গত রাতে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন আমি আপনাকে দেখেছিলাম। আপনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু হয়তো বুঝতে পারেননি ওটা আমি। তখনই আমার সন্দেহ হয়। আমি আপনার পিছনে পেছনে কিছুটা যাওয়ার পরে বুঝতে পারি আপনি সেই শ্মশানের পথেই চলেছেন। বাড়ি এসে সমস্ত কথা আমার স্ত্রীকে জানাই। আমি পথে নজর রেখেছিলাম আপনি ফিরছেন কিনা। অনেকক্ষণ কেটে যাওয়ার পর যখন বুঝলাম আপনি ফেরেননি, তখন আমার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শ্মশানে যাই। সেখানে পৌঁছে দেখি আপনি খাটের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আপনি যেমনটা বলছেন তার সঙ্গে অনেক পুরনো একটা ঘটনার সঙ্গে জড়িত কিছু লোকের মিল আছে মশাই। এক ঘটনাটা আপনাকে বলি, শুনুন। এরপর ভদ্রলোক পুরনো একটা ঘটনার কথা আমায় বললেন। গ্রামেরই নিতাই নামক একজনের স্ত্রী কমলার সঙ্গে স্বপন নামে একজনের পরকীয়া সম্পর্ক তৈরি হয়েছিল। এক্ষেত্রে একতরফা দোষ দেওয়া যায় না। নিতাইও নাকি গ্রামের অন্য একজন মহিলার সঙ্গে
গোপন সম্পর্কে জড়িয়েছিল। দিনের পর দিন সংসারে তাদের অশান্তি লেগেই থাকত, কিন্তু এসব ক্ষেত্রে সমাজের লোকেরা মহিলাদের দোষটাই আগে দেখে। অতএব গ্রামে সালিশি সভা ডেকে মহিলার সঙ্গে জড়িয়ে পড়া সেই স্বপনকে মারধর এবং ভৎসনা করা হয়। সবাই ভেবেছিল এরপরে বিষয়টা শান্ত হবে, কিন্তু এর কয়েকদিন পরে স্বপনের গলা কাটা মৃতদেহ শ্মশানের কাছ থেকে পাওয়া যায়। পুলিশ অনুসন্ধান করেছিল, কিন্তু কে খুন করেছে কিছুতেই খুঁজে পায়নি। এই ঘটনার কয়েকদিন পরে কমলা নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শান্তশিষ্ট গ্রাম তখন যেন অশুভ এক উপদ্রবে বিষাক্ত হয়ে উঠেছিল। কমলার ঝুলন্ত মৃতদেহের কাছে এক টুকরো কাগজ পাওয়া যায়। তাতে শুধু একটা কথাই লেখা ছিল, প্রতিশোধ। কমলা এবং স্বপনের মৃতদেহ ওই শ্মশানেই পোড়ানো হয়েছিল। এরপরে বেশ কিছুদিন সব শান্ত। তারপর হঠাৎ করেই একদিন নিতাইয়ের কি এক অসুখ হয়। ক্রমাগত কাশি, সেই সঙ্গে রক্ত উঠতে থাকে। অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছিল, এমনকি কলকাতায় গিয়েও বড় ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। রক্ত উঠতে উঠতে একদিন হঠাৎই সেও মারা যায়। তারপর থেকেই গ্রামের বিভিন্ন মানুষ বলতে থাকে, সন্ধ্যার পর তারা ওই শ্মশানের কাছে অদ্ভুত কিছু দেখেছে, অনুভব করেছে। দিনে দিনে বিষয়টা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। এই আতঙ্ক এমন প্রবলভাবে ছড়িয়েছিল যে তারপর থেকে অন্ধকার হলে কেউ আর ওদিকে যায় না। আপনার কথা শুনে যা মনে হলো, এখনো কমলা আর স্বপনের আত্মা ওখানে বন্দী হয়ে আছে। হয়তো গ্রামের লোকেরাও সালিশি সভায় যোগ দিয়েছিল বলে তাদের উপর ওদের এখনো এত রাগ। যাক, আপনি বাইরের মানুষ, কোনো ক্ষতি হয়নি আপনার, এটাই ভগবানের অসীম কৃপা। ভদ্রলোকের মুখে সবটা শোনার পর মিশ্র এক অনুভূতি হলো মনে। কার সঙ্গে একাত্মবোধ করব আর কাকে মনে মনে ভৎসনা নির্ণয় করতে পারলাম না। তবে এ কথা ঠিক, এরপরে যতদিন ওখানে ছিলাম সন্ধ্যার পরে আর শ্মশানের দিকে যাওয়ার দুঃসাহস করিনি। এই পর্যন্ত বলে বিষ্ণুদা থামল। বিষ্ণুদা যেমনটা বলল ঠিক একই রকম অনুভূতি হচ্ছিল আমার মনেও। বুবাই বলল, ওহ, ভাগ্যিস আমার বাড়ি আর হরিদার চায়ের দোকানের মাঝে কোনো শ্মশান নেই, থাকলে আজ আর বাড়ি ফেরা হতো না। তা যা বলেছিস। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প শ্মশান ঘাটের স্কন্দকাটা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, পিকন, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।